সাবধানে সাবধানে। এই নিলয় নিলয়, এই সাবধান সাবধান, এই পড়ে যাবো বাল। এই সাবধানে ডুবে যেতে না যায়। বর্ষায় সাঙ্গু নদীর এই উত্তাল রূপ চোখে না দেখলে বিশ্বাস করা কঠিন। পাহাড় আর নদীর অপরূপ সৌন্দর্যে ঘেরা এক স্বপ্ন রাজ্যের নাম রেমাক্রি। বান্দরবনের দুর্গম এই অঞ্চলে প্রকৃতিপ্রেমী ও ভ্রমণ পিপাসু মানুষদের কাছে এ এক স্বপ্নের গন্তব্য। থানচি বাজার থেকে কিভাবে আমরা রেমাক্রি পৌঁছালাম, নদী, পাহাড় আর জলপ্রপাতকে ঘিরে কি কি অভিজ্ঞতা অর্জন করলাম, কত টাকা খরচ হলো আর মারমাদের বাড়িতে আমরা কি কি খাবার খেলাম, তাদের সাথে সে সব কিছুই থাকছে আজকের এই ভিডিওতে। তো চলুন শুরু করা যাক বান্দরবন ভ্রমণের শেষ পর্ব। ম্যাকঙ্গা, তারপর লোরে লোরে। ও ম্যাকঙ্গা লোরে, এটার মানে হচ্ছে আমি তোমাকে ভালোবাসি। বান্দরবন থানচির দ্বিতীয় দিনে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমাদের যাত্রাটা হবে থানচি বাজার থেকে রেমাক্রি জলপ্রপাত ভ্রমণ, সেটাও আবার ট্রলার বা নৌকায় করে। তবে ঢাকা থেকে কিভাবে থানচি পৌঁছালাম, কত টাকা খরচ হলো এবং আসার সময় কোন কোন জায়গায় আমরা ভ্রমণ করলাম, সবকিছু পেয়ে যাবেন আমাদের বান্দরবন সিরিজের প্রথম পার্টে। যারা এখনো দেখেননি তারা চাইলে আমার এই ব্লগের উপরে থাকা আইকনটিতে ক্লিক করে দেখে আসতে পারেন আমার বান্দরবন সিরিজের প্রথম পর্বটি। তো চলুন শুরু করা যাক আজকের সাঙ্গু নদী হয়ে রেমাক্রি ভ্রমণের গল্প। সকাল সকাল ঘুম থেকে উঠে আমরা থানচি বাজারে নাস্তা শেষ করে চলে আসি বিজিবি ক্যাম্পের এখানে। বলে রাখা ভালো, এখান থেকে ট্রলার নিয়ে রেমাক্রি বা নাফাকুম ভ্রমণ করতে আপনাকে একজন গাইড বা বিজিবির অনুমতি নেওয়া বাধ্যতামূলক। মানে প্রথমে আপনাকে থানচি গাইড সমিতি থেকে একজন গাইড নিতে হবে এবং সেই গাইডের সহায়তায় থানচি বিজিবি ক্যাম্প থেকে প্রয়োজনীয় তথ্য এবং ভোটার আইডি কার্ড বা বার্থ সার্টিফিকেট জমা দিয়ে তাদের থেকে অনুমতি নিয়ে ট্রলার ভাড়া করতে হবে। ঢাকা থেকে বান্দরবন থানচি আসার জন্য কম করে 7 থেকে 8টি ভোটার আইডি কার্ড বা বার্থ সার্টিফিকেট সাথে রাখবেন। থানচি থেকে রেমাক্রি বা নাফাকুম যেতে গাইড ভাড়া 1500 থেকে 2000 টাকা। এছাড়া ট্রলার ভাড়া 5000 থেকে 7000 টাকা একদিনের জন্য। ভেবেছিলাম কম টাকায় লোকাল কোনো ট্রলার বা নৌকা ভাড়া করে সোজা চলে যাব সাঙ্গু নদী ধরে রেমাক্রি, কিন্তু আমরা কোনোভাবেই ট্রলার পাচ্ছিলাম না, কারণ বেশিরভাগ ট্রলার এই সময়ে আগেই বুক হয়ে যায়। শেষমেশ এইভাবে আশাহত হয়ে আমরা বসেছিলাম সাঙ্গু নদীর ধারে। ভেবেছিলাম আজ হয়তো আর আমরা ট্রলার পাচ্ছি না, তবে আল্লাহ আমাদের আশাকে নিরাশ হতে দেননি। আমরা পেয়ে যাই আমাদের জন্য একটি ট্রলার বা নৌকা। অবশেষে আমরা একটা নৌকা পেয়ে গেলাম। এই নৌকার ভাড়া পড়লো 5000 টাকা। আমাদের রেমাক্রি নিয়ে যাবে এবং ওইখান থেকে একটু ঘুরে ঘুরে দেন হচ্ছে আবার ব্যাক করবে। আমি একবার অবশ্য আজকে যেতে চাইনি, কারণ নদীর পানি অবশ্য দেখতে পাচ্ছেন ঘোলা, এখনো নদীর পানি ওইভাবে হচ্ছে পরিষ্কার পাওয়া যাবে না। বাট তারপরেও যাচ্ছি, কারণ পরবর্তীতে আবার কবে আসি তার কোনো ঠিক নাই। তাই ভাবছি যে যেহেতু আসছি রেমাক্রিটা ঘুরে যাব। আমাদের এই আনঅফিসিয়াল ভ্রমণে আমরা কোনো গাইড বা লাইফ জ্যাকেট নেইনি। আমাদের এই রেমাক্রি পৌঁছাতে আনুমানিক সময় লাগবে প্রায় 1.5 ঘন্টা। এর মাঝে আমরা বন্ধুরা ওখানে নিজেদের মতো কিছুটা সময় কাটাবো, তারপর খাওয়া দাওয়া শেষ করে দুপুর বা বিকালের মধ্যে থানচি বাজারে আবারও ফেরত চলে আসব। আকাশে কালো মেঘের আনাগোনা, চারপাশ এক রহস্যময় নীরবতা। নদীর শীতল বাতাস মুখে এসে লাগছে, দূরে পাহাড়গুলো মেঘের চাদরে আড়াল হয়ে যাচ্ছে। নৌকায় বসে আমি ভাবছি সাঙ্গু নদীর বুকে আমাদের এটি কি আসলে ভ্রমণ যাত্রা, নাকি প্রকৃতির সঙ্গে কাটানো এক শান্ত ও স্মরণীয় মুহূর্ত যা মনে গেঁথে থাকবে আজীবন।
বন্ধুদের সঙ্গে ভ্রমণের সবচেয়ে সুন্দর দিক হলো ছোট ছোট মুহূর্তগুলো। একসঙ্গে কোথাও যাওয়া, বসে গল্প করা, ছবি তোলা, ভিডিও করা, মজার মজার কথা বলা, দুষ্টুমি করা, একে অপরের সঙ্গে খুনসুটি, আর সেই সঙ্গে চারপাশের অসাধারণ সৌন্দর্য উপভোগ করা। নদীর আশেপাশে থাকা দুই ধারে বাঁশ কাঠ দিয়ে বানানো কিছু ঘরবাড়ি চোখে পড়ছে, যেখানে বসবাস করে মারমা অধিবাসী। এছাড়া অনেক পর্যটক এখানে ঘুরতে আসে আদিবাসী সংস্কৃতির সাথে মিশে যাওয়ার জন্য। আমাদের নৌকাটি এবার রাজা পাহাড়ের এলাকায় প্রবেশ করছে। আসলে রাজা পাথর হলো পাহাড় থেকে নেমে আসা এক বিশাল প্রাকৃতিক শিলা বা পাথর, যা এর আকার ও আকৃতির জন্য পর্যটকদের কাছে অনেকটা আকর্ষণীয়। নৌকা যখন এসব পাথরের পাশ দিয়ে ধীরে ধীরে এগিয়ে যায়, তখন মনে হয় যেন আমরা কোনো প্রাচীন পাহাড়ি রাজ্যের ভেতর দিয়ে ভ্রমণ করছি। এটাই হচ্ছে সেই রাজা পাথর। অন্যান্য পাথরের তুলনায় খানিকটা বড় হওয়ায় এই পাথরকে রাজা পাথর নামে আখ্যায়িত করা হয়। আদিবাসীরা এই পাথরকে দেবতা মনে করে। অন্যান্য অনেক পাহাড়িরা এই পাথরকে পুজো করে মনের আশা পূরণ হওয়ার আশায়। সামনে মাঝি আমাদের একটা জায়গায় নামিয়ে দিচ্ছে, কারণ সামনে পানি কম থাকার কারণে আমাদের 5 জনকে নিয়ে নৌকা সামনে এগুলে পাথরের সাথে নৌকার ওজনের ঘর্ষণে নৌকায় ফাটল বা ভেঙে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তাই কিছুটা পথ আমাদের নৌকার পাড় ধরে হেঁটে যাওয়ার সৌভাগ্য হয়েছে। বলতে পারেন এটি আপনার জন্য একটি যাত্রা বিরতি। কিছু দূর যাওয়ার পর সামনে থেকে আমরা আবারও নৌকায় উঠব। পাথরের বাপরে, সব জায়গায় এত বড় বড় পাথর, একটু যদি পা পিছলে পড়ি আপনার হচ্ছে একদম সোজা নিচে। আমাদের কাছে জঙ্গলের ভিতর দিয়া আমরা যাচ্ছি, বাবারে। হ্যাঁ, ট্রেকিং করতে করতে তো আমরা সামনে গিয়ে যাবো কোথায়? রেমাক্রি। সামনে যাচ্ছি রেমাক্রি, রাইট। রেমাক্রির পরে নাফাকুম। একটু আগে আপনার এখানে পাথরের সাথে আমার পা লেগে ভালোই একটু ব্যথা পেয়েছি, কারণ এখানে কোনো সমতল মাটি না, এগুলো সবটাই হচ্ছে পাহাড়ি। কত উঁচু জায়গা, জাস্ট এখান থেকে যদি একটু পা পিছলে পড়ি, ওরে বাবা। জাস্ট একবার দেখেন ট্রেকিং ঘাটটা। এই জায়গাটুকুতে পার হতে যাওয়ার সময় অনেক যাত্রীকেই নামা লাগে, কারণ এইটুকু জায়গাটা মানে যাত্রী নিয়ে যাওয়াটা অনেকটা রিস্ক। তো এর জন্য আমাদের এইটুকু জায়গা নামিয়ে দেয় এবং আমরা এইটুকু জায়গা হেঁটে ওই পারে গিয়ে আবারও হচ্ছে নৌকায় উঠবো। আমাদের নৌকাটা এখানে এসেই থামবে এবং এখান থেকে আমাদের আবার নিয়ে যাবে। এটা একটা অ্যাডভেঞ্চার, এই ট্রেকিংটা একটা সুন্দর অ্যাডভেঞ্চার আমি মনে করি। নৌকায় ঘুরতে ঘুরতে আপনি যখন বোরিং হয়ে যাবেন, তখন আপনি এই ট্রেকিংটা করে আবার সেই নৌকায় উঠে সোজা চলে যাবেন রেমাক্রি। কলা এবং এই কলাগুলোর স্বাদ একদম অন্য লেভেলের স্বাদ। এগুলোর সাথে আপনি ঢাকার কলাগুলো মিলাতে পারবেন না। এগুলো ছোট হলেও পুষ্টি কিন্তু অনেক বেশি, স্বাদও অনেক বেশি। তো অবশ্যই এখানে আসলে অবশ্যই এগুলো ট্রাই করবেন। অন্য কিছু আপনারা ঢাকাও খেতে পারবেন, কিন্তু এই জায়গার যেগুলো স্পেশাল, এগুলোর যেগুলো স্থানীয় জিনিস, এগুলোকে খেয়ে ট্রাই করবেন আপনারা। থ্যাংক ইউ সো মাচ। কাঁচা কলা ধর। পাকা তো জীবনও পাকা না। বড় ভাই, এই ভাই কাঁচা তো। কাঁচা নিয়ে এসো কে আবার? না, এটা পাকা। এটা কাঁচা? না, এটা পাকা। এই ভাই দিরো কদম। ওই কলাগুলো কি কাঁচা ছিল? জি জি, ওই কাঁচাগুলো কাঁচা ছিল। এই কলাগুলো কেমন? এই কলাগুলো খুবই সুস্বাদু। আর এই কলা কেনার ক্ষেত্রে অবশ্যই দেখে নেবেন এগুলো কাঁচা বা পাকা কিনা, না হলে আপনারা কিনে খেতে পারবেন না। যারা সত্যিকারের ভ্রমণ পিপাসু বা যারা জীবনে সব ক্লান্তি, ডিপ্রেশন, টেনশন দূর করতে চান, এছাড়া যারা প্রকৃতিকে কাছ থেকে চিনতে চান, প্রাণ ভরে শ্বাস নিতে চান, চোখ জুড়িয়ে দেখতে চান প্রকৃতি, তাদের জন্য হচ্ছে আজকের এই বান্দরবনের ভিডিও। আমাদের সবকিছু এই পর্যন্ত ঠিক ছিল। চারপাশে পাহাড়,
আর প্রকৃতির অপরূপ সৌন্দর্য উপভোগ করতে করতে হঠাৎ প্রকৃতি যেন তার অন্য এক রূপ আমাদেরকে দেখাতে শুরু করলো। নদীর শান্ত পানি মুহূর্তেই রূপ নিল উত্তাল ঢেউয়ে। একটির পর একটি বিশাল ঢেউ এসে আঘাত করতে লাগলো আমাদের ছোট্ট নৌকাটির গায়ে। প্রতিটি ঢেউয়ের সাথে নৌকাটি দুলে উঠছিল, আর আমাদের মনে তৈরি হচ্ছিল এক অদ্ভুত ভয় আর রোমাঞ্চকর অনুভূতি। এই ভয়ঙ্কর সুন্দর অভিজ্ঞতাই হয়তো আমাদের ভ্রমণের সবচেয়ে রোমাঞ্চকর অধ্যায় হয়ে থাকবে। কিছুক্ষণ পর আমাদের নৌকা আবারও শান্ত পানির মধ্যে এগিয়ে চলল, আর সেই সাথে দীর্ঘ পথ পাড়ি দিয়ে আমরা পৌঁছে গেলাম স্বপ্নের সেই জায়গা রেমাক্রি। পাহাড়ের বুক চিরে বয়ে চলা নদী, চারপাশের সবুজ পাহাড় আর রেমাক্রির জলপ্রপাতের শব্দ আমাদেরকে যেন স্বাগত জানালো তার নিজস্ব ভঙ্গিমায়। রেমাক্রির আশেপাশে ছোট ছোট পাহাড়ি কটেজ তৈরি করা হয়েছে পর্যটকদের জন্য। চাইলে আপনারা এখানে রাত্রি যাপনও করতে পারবেন। একটি রুমের ভাড়া প্রায় 1000 থেকে 2000 টাকা প্রতি রাত। এক রুমে ঢালাও বিছানায় চাইলে 7 থেকে 10 জন থাকার ব্যবস্থা করা যায় এখানে। জনপ্রতি তারা 200 টাকা করে নেয় এক রাত থাকার জন্য। এছাড়া জনপ্রতি খাবার খরচ প্রতি বেলায় 150 থেকে 300 টাকার মধ্যে। রেমাক্রি তো চলেই এলাম, এবার তাহলে আমাদের চিল করার পালা। নিলয়, নাহিদ, এবার আমি আসছি। বাঁচাও বাঁচাও। জলস্রোতধারার পানির নিচ থেকে উঠে আসা এক বিশাল দানব ভেসে যাচ্ছে নদীর স্রোতে। প্রায় 1 ঘন্টা আমরা সবাই জলস্রোতধারার মধ্যে সময় অতিবাহিত করি। এর মধ্যে আমরা নৌকার মাঝিকে আমাদের দুপুরের খাবারের ব্যবস্থা করার জন্য আগেই বলে রেখেছিলাম। তিনি এখন আমাদের সেখানেই নিয়ে যাচ্ছে। আসলে আমরা যে জায়গায় এখন যাচ্ছি এটি একটি মারমা এলাকা, যেখানে আমরা মারমাদের হাতের তৈরি করা খাবার থেকে শুরু করে তাদের সংস্কৃতির কিছু দিক আপনাদের সামনে তুলে ধরব। কার বাসায় যাচ্ছি খাওয়ার জন্য? লালপিয়ানের বাসায়। লালপিয়ানের বাসায়। লালপিয়ান নাম কি? লালপিয়ান। লালপিয়ানের বাসায়? জি। এটা কি বাসা না রেস্টুরেন্ট? রেস্টুরেন্ট। এই যে সামনে এটা। জোস। এই যে সামনে এটা। আজকে ভাই আমাদের জন্য খাবারের আয়োজন করছে। যে ভাই আমাদেরকে নিয়ে আসলো এই রেমাক্রি, সেই আমাদের জন্য খাবারের ব্যবস্থা করলো। ইনশাল্লাহ ভালো কিছু পাবো। এটা একটা পাহাড়ি এলাকা, এবং এই পাহাড়ি এলাকার মধ্যেই এই ছোটোখাটো রেস্টুরেন্টটা তৈরি করা হয়েছে। এখানে ফোনে কথা বলতে গেলে প্রতি মিনিটে 5 টাকা করে কথা বলতে পারবেন। আর ভাই এগুলো কি বাদাম? কাজু বাদাম। এগুলো কাজু বাদাম। এখানে ওনারা আমাদের জন্য খাবারের ব্যবস্থা করতেছে। দুপুরে আজকে এই বাসায় আমরা খাওয়া দাওয়া করব। কিছু নিয়মকানুন রয়েছে এখানে আসার। নিয়মকানুনগুলো দেখেন।
উপরে নাকি একটা বাজার রয়েছে। তো চলুন আমরা একটু বাজারটা ঘুরে আসি। এই এলাকাটি এখনো আধুনিক সভ্যতার অনেক কিছু থেকে বঞ্চিত। আমার মনে হচ্ছে আমরা কোনো এক অজপাড়া কোনো এক গ্রামীণ পরিবেশ বা অঞ্চলে চলে এসেছি। চারদিক নিস্তব্ধ এবং নিরিবিলি। এই জায়গাটিতে সকালে বিভিন্ন জেলেরা সাঙ্গু নদীর মাছ ধরে বাজারে নিয়ে আসে বিক্রি করার জন্য। কি নাম তোমার? Mausin Marma. হ্যাঁ, Mausin Marma. তুমি কি বাংলা জানো? বাংলা ভাষা পারো? জি। বাংলা ভাষা পারো? তাহলে আমাকে একটু বলে শোনাও তো যে আমি তোমাকে ভালোবাসি। Meko ngalore. এটার কি মারমা ভাষা? মানে আমি তোমাকে ভালোবাসি এটার ইংলিশ কি? সরি, এটার মারমা ভাষা কি? আমি তোমাকে ভালোবাসি এটার মারমা ভাষা কি? Meko ngalore. ম্যাকং আলোরে। Ngalore. আলোরে Ngalore. আলোরে মালোরে। Meko ngalore. ম্যাকং আলোর রে আলোরে আলোয়ে। Me mo ke me. তুমি আমাকে একটু বলো আমি তোমাকে ভালোবাসি এটার হচ্ছে মারমা ভাষা কি হবে? Me mo ke me ko. ম্যাকো Ko. Meko. হ্যাঁ Nga. আ ম্যাকং আ তারপর Luri. Lore. লোরে। ও ম্যাকং আ লোরে, এটার মানে হচ্ছে আমি তোমাকে ভালোবাসি। আচ্ছা, আপনি কি করতেছেন? এগুলো কি মরিচ সবগুলা? মানে শুকনা মরিচ? বাংলা পারেন না? বাংলা বলতে পারেন না? আপনাদের যে ভাষাটা, এই ভাষাটার নাম কি? মানে মারমা ভাষা। ও, আর আপনি মানে মারমা ভাষার পাশাপাশি বাংলাও জানেন? বাংলাটা শিখতে আপনার কষ্ট হয় নাই? মানে আপনাকে আমি জিজ্ঞেস করলাম যে আপনার বাংলাটা শিখতে মানে কষ্ট হয় নাই? মানে মারমা ভাষা তো আপনার মাতৃভাষা, কিন্তু বাংলা ভাষা তো আর মাতৃভাষা না। না। প্রয়োজনের জন্য আর কি, যোগাযোগের জন্য আপনার দরকার হয়। তো আপনার এই ভাষাটা শিখতে কষ্ট হয় নাই? মানে ছোটবেলা কিন্তু কষ্ট বলতে এখানে মানে শুধু মানে আমাদের মারমারা আছে এখানে। হ্যাঁ তারপরে পড়াশোনা করতে গিয়ে যখন বান্দরবানে ছিলাম হ্যাঁ, তখন ওখানে অনেক মানে বন্ধু আছে, যেমন আপনার বাঙালি বা বাঙালি অন্যান্য এরকম। ভাষা আছে। হ্যাঁ, তো সেখানে মানে বলতে বলতে মানে শেখা হয়ে যায় আর কি আপনার। মানে ভাষাটা শেখা হয়, বাংলা ভাষাটা শেখা হয়ে যায় আর কি। ও আচ্ছা, তো এখানে যারা বসবাস করে এই এলাকাতে, তো ম্যাক্সিমাম মানুষই কি বাংলা পারে না? না না, এখানে ম্যাক্সিমাম মানুষ বাংলা জানে না। বাংলা মারমার যারা মানে আমাদের মতো লেভেলে আছে তারা কিন্তু বলতে জানে বা পারে। পারে, আমাদের ওই মা বাবা বয়সী ওনারা কিন্তু পারে না। ওনারা পারে না। না, ও আচ্ছা এই আচ্ছা। আর কি। মানে জায়গাটা অনেক শুনশান, চুপচাপ মনে হইতেছে যে ভিতরে মনে হয় কোনো মানুষজন নাই, নিরিবিলি একটা জায়গা, রিল্যাক্সেশনের জন্য আপনি মানে এই জায়গাটা একদম বেছে নিতে চাইবেন না। আপনাদের ওই যে টুরিস্ট জনের জন্য একটা রিসোর্ট বানিয়ে আছে এদিকে থাকার জন্য আর কি। থাকার জন্য। তার মানে এখানে আসলে আমরা থাকতেও পারবো, খাওয়া দাওয়া সবকিছু করতে পারবো। সবকিছু। কেমন রিসোর্ট ভাড়া কেমন এদিকে? রিসোর্ট ভাড়া ম্যাক্সিমাম আপনার 2,500 টাকা নেবে, অ্যাটাচ বাথরুম 3,000 2,500। মানে সর্বনিম্ন কত, সর্বোচ্চ কত? সর্বোচ্চ হয়েছে লোকাল হিসাবে থাকে আপনার 200 টাকা করে পার পার্সন। পার পার্সন 200 টাকা করে 200 থাকতে টাকা পারবে এই থাকতে লোকাল আপনার মারমায় পাড়াতে? পাড়াতে। আচ্ছা, আর সর্বোচ্চ? পাড়াতে আর ওই বিভিন্ন স্পটের রিসোর্ট আছে, এগুলোর মধ্যে থাকা যাবে 200 টাকা করে। 200 টাকা করে। সর্বোচ্চ কত টাকা? সর্বোচ্চ আপনার 200 টাকা নিম্ন একদম। মানে একজন হাইট লেভেলে হলে আপনি অ্যাটাচ বাথরুম হলে এখন ধরেন দুইজন আসলাম, আমরা দুইজন আসলাম বা কাপল আসলাম বা কাপল আসলে প্রায় 1,500 টাকা ভিতরে থাকা যাবে। 1,500 মতো থাকা যাবে। আর 1,500 সর্বোচ্চ কত টাকা দামের রুম আছে? সর্বোচ্চ আপনার অনেক বেশি দামি, হ্যাঁ, বেশি দামি হলে 2,500 টাকা, 2,500 টাকার মতো। 2,500 টাকার মতো। ঠিক আছে ভাই। তো আমার বন্ধু বান্ধবরা সবাই খেতে বসে পড়েছে আমাকে ছাড়াই, এত ক্ষুধা পেয়েছে ওদের। আর এর মধ্যে আমি দেখতে পাচ্ছি এটা হচ্ছে সম্ভবত আলু শাক, আলু শাক নাকি লাউ শাক? লাউ শাক। আর এটা সম্ভবত পাহাড়ি মুরগি, আর এটা একটা সবজি, আর এটা সেই পাহাড়ি মুরগি, এবং ওই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কোন পাহাড়ের মুরগিটা? আর ডাল। আমরা যে জায়গায় বসে খাবার খাচ্ছিলাম মূলত এটি হচ্ছে একটি মারমাদের বাড়ি। অতিথিরা বাড়িতে আসলে যেভাবে আতিথেয়তা করতে হয় তারা আমাদের ঠিক সেভাবেই আপ্যায়ন করেছিল। খাবারগুলো সাধারণ হলেও এতে মিশেছিল মারমাদের হাতের নিজস্ব ছোঁয়া। প্রতিটি খাবারের স্বাদ আমার কাছে দারুণ লেগেছিল। জনপ্রতি তারা 300 টাকা করে আমাদের জন্য 1 ঘন্টার মধ্যে এই রান্নাগুলো তৈরি করে দিয়েছিল।
রেমাক্রি আসার সময় যে ভিউ আপনি পেয়েছিলেন যাওয়ার সময় পাবেন তার ভিন্ন এক রূপ। নদীর পানি কিন্তু এর মাঝেই অনেকটাই বেড়ে গিয়েছে। ও হ্যাঁ, একটা কথা বলতে ভুলে গিয়েছিলাম, এখানে অনেক জায়গায় ফোনের নেটওয়ার্ক দুর্বল বা একেবারেই পাওয়া যায় না। যাওয়ার আগে পরিবারের সদস্যদের জানিয়ে রাখুন যে এখানে আসলে কয়েক ঘন্টা বা তারও বেশি সময় যোগাযোগ বিচ্ছিন্ন থাকতে পারে। তবে এখানে বিদ্যুৎ সংযোগ থাকায় ফোন চার্জ দেওয়ার ব্যবস্থা রয়েছে। একটি নৌকায় আপনারা 5 জনের বেশি উঠতে পারবেন না। থানচি পৌঁছাতে আমাদের প্রায় 1.5 ঘন্টার মতো সময় লেগেছে। তো আমাদের এই যাত্রাটা ছিল টোটাল 5 ঘন্টার মতো। এই ভাইয়াদের সাথে আজকে আমরা রেমাক্রি ট্যুর দিলাম। তো ভাইয়াদের আচার ব্যবহার থেকে শুরু করে উনি আমাদেরকে যথেষ্ট সময় দিচ্ছে, খুবই ভালো ছিল এবং সার্ভিস খুবই ভালো ছিল। ভাই আমরা মানে প্রপারলি স্যাটিসফাই আপনার উপরে। তো ভাই আপনার নামটা কি? মং সিং। আচ্ছা ভাই, আপনাকে এখানে আসলে কিভাবে পাবে? আপনার নাম্বারটা যদি বলতেন। আমার নাম্বার নাই। নাম্বার নাই? তাহলে কিভাবে আসলে আপনার এখানে পাওয়া যাবে? বা আপনার ফোন নাম্বার বা কারো ফোন নাম্বার যদি দিতেন। নাই, আমার কোনো মুখস্থ নাই। আপনার আছে ফোন নাম্বার? ফোন নাম্বার নাই? কারো নাই। তবে যদি আপনারা কখনো এখানে আসেন তো ভাইয়ের সাথে দেখা যদি হয়ে যায়, ইনশাল্লাহ ভাইয়ের সাথে রেমাক্রি যে ঘুরে আসবেন। ইনশাল্লাহ উনি যথেষ্ট সময় দেয় এবং খুবই ফ্রেন্ডলি, টু মাচ ফ্রেন্ডলি আর কি বলতে পারেন। তো ভাইয়া ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদেরকে ঘুরায় নিয়ে আসার জন্য এত সুন্দর একটা জায়গায়। ঠিক আছে ভাইয়া, ভালো থাকবেন। থানচি থেকে 400 টাকা জন প্রতি বাইক ভাড়া দিয়ে আমরা সবাই চলে যাচ্ছি আলীকদম বাস স্ট্যান্ডের এখানে। কিন্তু মাঝপথে আমাদের থামতে হয় আমার বন্ধু নিলয়ের জন্য। এই নিলয়, তোরে যে বাইক থেকে আজকে বাইক করে দিল তোর ওজনের কারণে, তোর অনুভূতি কি? আমার অনুভূতি সেই, মানে আমার একটা যে বৈশিষ্ট্য দেখাইলো, মানে আমার যে একটা ফিলিংস আছে, মানে একটা ওয়েট আছে একটা। ভাই তোরে কে তোর বাইক থেকে বাইক করে দিয়েছে? তোরে এর থেকে লজ্জাজনক কি হতে পারে? তুই ওজন কমা, ওজন কমা, ওজন কমা। এটি হচ্ছে বিকালের ডিম পাহাড়। থানচির একটি গুরুত্বপূর্ণ জায়গা হচ্ছে এই ডিম পাহাড়। থানচি থেকে আলীকদম যেতে আপনার বাইকে সময় লাগবে 1 ঘন্টার মতো। তবে এই ভ্রমণটি হচ্ছে আমাদের জীবনের অন্যরকম একটি অ্যাডভেঞ্চার। পাহাড় নদী দেখা শেষ করে এবার আমরা চলে এলাম মেঘের রাজ্যে। কিছু সময়ের জন্য আমরা পাহাড় আর মেঘের সাথে সময় কাটাচ্ছি। এই সময়টা ছিল নিজের একান্ত কিছু সময়। গতকাল বৃষ্টির মধ্যে পাহাড়ের রূপ ছিল একরকম, আর আজ ভিন্ন রকম। প্রকৃতি যেন তার লীলা খেলায় আমাদেরকে মাতিয়ে রেখেছে। বান্দরবন এলাম, তবে পাহাড় ট্রেকিং এর একটু স্বাদ নিতে আমরা সবাই একটু পাহাড়ে ওঠার চেষ্টা করি। ভাই ডিম্বার রাস্তা হাইটা কেমন লাগতেছে? ইঞ্জিন ব্রেক দিতেছি ভাই। ইঞ্জিন ব্রেক দিতেছেন? দেন। গায়ে ব্যথা, ফোনে হাজারো ছবি এবং ভিডিও, খালি মানি ব্যাগ, এক গাদা নোংরা কাপড় আর হৃদয় ভরা স্মৃতি নিয়ে এবার আমরা বাড়ি ফিরছি। যাওয়ার সময় জনপ্রতি 1500 টাকা করে আমরা সবাই স্লিপার বাসে করে ঢাকা যাওয়ার উদ্দেশ্যে রওনা হই। তো আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন। পরের ভিডিও পাওয়ার জন্য আমার এই চ্যানেলটিতে অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন এবং উপরের বেল আইকনটিতে ক্লিক করে যাবেন।